আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদের সকলকে সকল বিপদের হাত থেকে রক্ষা করুন। আমরা সকলে অবগত আছি যে কোভিড-19 এর মহামারীর মধ্যে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সরকার এই অবস্থার মধ্যেও বিভিন্ন উপায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির শিক্ষার্থীদের জন্য ফেসবুক লাইভ ক্লাসের আয়োজন করেছে। এই জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা যারা এই কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশা করছি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। এই ক্লাসটি দেখতে ভিজিট করো onlinetvit.com। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রিয়াজ হোসেন, ইনস্ট্রাক্টর ও বিভাগের প্রধান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির ষষ্ঠ পর্বের আরএসসি প্লান্ট অপারেশন বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকে এই বিষয়ের প্রথম লাইভ ক্লাস। আশা করছি তোমরা সবাই ক্লাসে মনোযোগী হবে। আরএসসি প্লান্ট অপারেশন বিষয় থেকে তোমরা জানতে পারবে যে কিভাবে হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্ট চালু করা হয়, পরিচালনা করা হয়, রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হয়। একটি প্লান্ট বন্ধ করে পুনরায় কিভাবে চালু করতে হয়। শিক্ষার্থীরা, আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টসে প্রশ্ন করবে। আগামী ক্লাসে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ের প্রথম অধ্যায়ে আছে রেফ্রিজারেশন প্লান্ট পরিচালনার ধারণা। অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো হলো রেফ্রিজারেশন প্লান্ট অপারেশন, রেফ্রিজারেশন প্লান্টে তাপমাত্রার পাঠ রেকর্ডের প্রয়োজনীয়তা, রেফ্রিজারেশন সাইকেলে থার্মোমিটারের অবস্থান চিত্রের সাহায্যে দেখানো, কম্প্রেসর সাকশন লাইনের কাছে অবস্থানের প্রভাব, কম্প্রেসর ডিসচার্জ লাইনের কাছে অবস্থানের প্রভাব, রেফ্রিজারেশন প্লান্টে সাকশন ও ডিসচার্জ প্রেসার গেজের গুরুত্ব, হিমায়ক ও পদার্থের মধ্যে তাপমাত্রার পার্থক্য। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জেনে নেই রেফ্রিজারেশন ও রেফ্রিজারেশন প্লান্ট কি। তোমরা ষষ্ঠ পর্বের শিক্ষার্থী হিসাবে এটা সম্পর্কে ধারণা রাখো, তারপরেও মনে করিয়ে দেওয়ার জন্যই এটা বলা। যে পদ্ধতির সাহায্যে কোনো আবদ্ধ স্থানের বাতাসের তাপমাত্রা তার আশেপাশের তাপমাত্রার চেয়ে কমিয়ে নিচু তাপমাত্রা আনয়ন করা যায় এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই তাপমাত্রা বজায় রাখা যায়, তাকে রেফ্রিজারেশন বা হিমায়ন বলে। রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহৃত কোনো একটি প্লান্টকে আমরা রেফ্রিজারেশন প্লান্ট বলতে পারি, যা দিয়ে সংরক্ষণের জন্য বা মালামালের অবস্থানের পরিবর্তনের জন্য বা মালামালকে নিচু তাপমাত্রায় সংরক্ষণের জন্য আমরা এই রেফ্রিজারেশন প্লান্ট ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, এখানে একটি বাষ্প সংকোচন হিমায়ন চক্রের চিত্র দেখানো হয়েছে। তোমরা লক্ষ্য করে দেখো, সাইকেলটিকে আমরা যদি সাকশন লাইন থেকে শুরু করি, এখানে কালার কোডটা একটু জেনে নেওয়া দরকার। যে হালকা নীল কালার দেওয়া আছে যে লো প্রেসার গ্যাস, এটা হিমায়কের অবস্থাকে বোঝানো হচ্ছে, যে সাইকেলের মধ্যে কোথায় হিমায়ক কি অবস্থায় আছে তা এই কালার কোড দিয়ে আমরা বুঝবো। রেড কালার হাই প্রেসার গ্যাস, মানে হিমায়কটা উচ্চ চাপের গ্যাসীয় অবস্থায় আছে। ইয়েলো কালারটা হাই প্রেসার লিকুইড এবং হালকা গ্রিন কালারটা
লো প্রেশার গ্যাস অর লিকুইড। এখানে সাইকেলটা যদি আমরা সাকশন লাইন থেকে শুরু করি, এর প্রধান অংশগুলি যদি আমরা একটু জানতে চাই যে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন বাল্ব এবং ইভাপোরেটর। এছাড়া আনুষঙ্গিক যন্ত্রাংশ হিসাবে এই সাকশন লাইনে অ্যাকুমুলেটর আছে, ডিস্টাল লাইনে অয়েল সেপারেটর, এয়ার সার্কুলেশন ফ্যান, ওয়াটার সার্কুলেশন পাম্প, রিসিভার, ফিল্টার ড্রায়ার, লিকুইড ইন্ডিকেটর, এগুলি আনুষঙ্গিক অংশ হিসাবে আছে। তবে প্ল্যান্ট ভেদে এই আনুষঙ্গিক অংশ কমতেও পারে, আবার বাড়তেও পারে। সাইকেলটিতে কম্প্রেসর তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসর, যে কানেক্টিং রডের মাধ্যমে পিস্টন সিলিন্ডারের মধ্যে ওঠানামা করছে। যখন পিস্টনটি নিচের দিকে নামছে তখন সাকশন লাইন থেকে হিমায়ক সিলিন্ডারের মধ্যে প্রবেশ করছে এবং পিস্টন যখন উপরের দিকে উঠছে সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং এই ডিসচার্জ বাল্ব খুলে গিয়ে হাই প্রেশার হয়ে এটা ডিসচার্জ লাইনে চলে আসছে। হিমায়ক যখন সংকুচিত হয়ে ডিসচার্জ লাইনে আসে তখন কম্প্রেসরের মধ্যে থাকা অয়েল এর সাথে কিছুটা চলে আসে, যার ফলে ডিসচার্জ লাইনে একটি অয়েল সেপারেটর দেওয়া হয়ে থাকে। এই অয়েল সেপারেটর ডিসচার্জ লাইনে আসা হিমায়কের সাথে যে তেল থাকে সেই তেলটাকে আলাদা করে, কারণ তেলটা ভারী থাকার কারণে তেলটা নিচে জমে যায় অয়েল সেপারেটরে, আর হিমায়ক বাষ্প অবস্থায় থাকার কারণে হিমায়কটা উপর দিয়ে কন্ডেন্সারের মধ্যে প্রবেশ করে। কন্ডেন্সার, এখানে হিমায়ক যখন উচ্চ চাপে কন্ডেন্সারের মধ্যে প্রবেশ করে তখন এর চাপ বেশি থাকার কারণে সে বাষ্প থেকে তরলে পরিণত হয়, আর এই সময় তাপ ছেড়ে দেয়। এই প্রক্রিয়াটাকে আমরা ঘনীভবন প্রক্রিয়া বা কন্ডেনসেশন প্রক্রিয়া বলি। তাপ ছেড়ে দেওয়ার ফলে তাপটা কন্ডেন্সার কয়েল গ্রহণ করে। এই তাপকে অপসারণ করার প্রয়োজন হয়, যার উপর ভিত্তি করেই কন্ডেন্সারের প্রকারভেদ, যে এয়ার কুলড এবং ওয়াটার কুলড। এখানে এয়ার কুলড এবং ওয়াটার কুলড দুই ধরনের কন্ডেন্সারকেই দেখানো হয়েছে। বাতাস যখন কন্ডেন্সারের কয়েলের গায়ে লাগে তখন কন্ডেন্সার কয়েলটি ঠান্ডা হয়। হিমায়ক যে তাপ ছাড়বে পুনরায় সেই কয়েলটা আবার সেই তাপ গ্রহণ করতে পারে। নিচেই এখানে দেখানো হয়েছে ওয়াটার কুল কন্ডেন্সার বা সেল অ্যান্ড টিউব টাইপ কন্ডেন্সার। এই সেলের ভিতর দিয়ে হিমায়ক যাচ্ছে এবং এই টিউবের ভিতর দিয়ে দেখছো যে পাম্প পানি সার্কুলেট করছে। এই পানিটা আসতেছে কোত্থেকে? কুলিং টাওয়ার থেকে। এই পানিটা কয়েলের ভিতর দিয়ে যখন যাচ্ছে হিমায়ক কয়েলের সংস্পর্শে এসে তাপ ছেড়ে দেয়, যার ফলে কয়েলটা গরম হয় এবং এর ভিতরে থাকা পানিটা সেই কয়েলের তাপ নিয়ে পানিটা গরম হয়ে পুনরায় কুলিং টাওয়ারে চলে যায় পুনরায় ব্যবহার উপযোগী করার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফোঁটা ফোঁটা আকারে হিমায়ক লিকুইড আকারে পড়ছে। সেই লিকুইড হিমায়কটা লিকুইড লাইনে থাকা লিকুইড রিসিভারে জমা হচ্ছে। ইভাপোরেটর থেকে কন্ডেন্সার থেকে শুরু করে এক্সপানশন ডিভাইসের আগ পর্যন্ত লাইনটাকে বলা হয় লিকুইড লাইন। এই রিসিভারের ভিতরে লিকুইড হিমায়ক জমা হয়, যেখানে সাধারণত 2/3 হিমায়ক সবসময় পূর্ণ অবস্থা থাকে। ফিল্টার ড্রায়ারে হিমায়ক ভিতরে যদি কোনো ময়লা, অপদ্রব্য, জলীয় কণা থাকে এগুলিকে দূর করে এবং শোষণ করে নেয়। লিকুইড ইন্ডিকেটরে লিকুইড লাইনের ভিতরে হিমায়ক সম্পূর্ণ অবস্থায় লিকুইড আছে কিনা সেটা দেখার জন্য লিকুইড ইন্ডিকেটর ব্যবহার করা হয়। সেখান থেকে হাই প্রেশার তরল হিমায়কটা এক্সপানশন ভালভের মধ্যে যায়। এখানে দিয়ে যদি লক্ষ্য করো এই জায়গাটা খুব সরু একটা জায়গা। এখান থেকে হিমায়ক যখন এই সরু জায়গা দিয়ে প্রবেশ করে ইভাপোরেটরের ভিতরে তখন এর প্রেশারটা আস্তে আস্তে ড্রপ করে। সরু জায়গা থেকে জায়গাটা খোলা জায়গা, তখন এটা এখানে চাপ কমে যায়। আর চাপ কমে গেলে এখানে তোমরা দেখতেছো লো প্রেশার গ্যাস অর লিকুইড, তখন এইটার কিছু অংশ বাষ্প হতে শুরু করে। এই যে আস্তে 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 এটা বাষ্প হচ্ছে, লো প্রেশার গ্যাসে পরিণত হচ্ছে। আর এই সময় কি হয়? বাষ্পীভবন প্রক্রিয়া। আর যে কোনো তরল পদার্থ বাষ্প হওয়ার জন্য কি লাগে? তাপ লাগে। তাহলে এই তাপটা কোত্থেকে নিবে? ইভাপোরেটর কয়েল থেকে নিবে। তখন ইভাপোরেটর কয়েলটা ঠান্ডা হয় আর সেখানে বাতাস প্রবাহ করলে সেই বাতাসটা ঠান্ডা হয়ে নিয়ন্ত্রিত স্থানে
সেই ঠান্ডা বাতাসটা মালামালকে সংরক্ষণ করার জন্য বা তাপমাত্রা কমানোর জন্য ব্যবহার করা হয়। এইভাবেই বারংবার সাইকেলটি চলতে থাকে। শিক্ষার্থীরা, রেফ্রিজারেশন প্লান্ট অপারেশন। রেফ্রিজারেশন প্লান্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের হিমায়ন পদ্ধতি, হিমায়ক ও বিভিন্ন সময়ের ব্যবধানে রক্ষণাবেক্ষণ ও মেরামত সহ সম্পূর্ণ প্লান্ট বন্ধ ও চালু করা এবং সকল সেফটি ঠিক রেখে প্লান্ট পরিচালনা করাকে রেফ্রিজারেশন প্লান্ট অপারেশন বা পরিচালনা বলা হয়। এই প্লান্ট অপারেশনের অংশ হিসাবে রেফ্রিজারেশন প্লান্টে ব্যবহৃত সিস্টেম সমূহ সম্পর্কে আমরা এখন জানব। প্রথমে আছে বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি। তার মধ্যে একাধিক পদ্ধতি থাকতে পারে, যেমন ক্যাসকেড সিস্টেম, যাতে একাধিক হিমায়ন সাইকেল ব্যবহার করা হয়। প্রথম সাইকেলের ইভাপোরেটর দিয়ে দ্বিতীয় সাইকেলের কন্ডেন্সারকে ঠান্ডা করা হয়। সাধারণত নিচু তাপমাত্রা আনয়ন করার জন্য এই ধরনের সিস্টেম ব্যবহৃত হয়। দ্বিতীয়ত আছে মাল্টি কম্প্রেশন সিস্টেম। এই ধরনের সিস্টেমে একাধিক কম্প্রেসর ব্যবহার করে কম্প্রেশন প্রক্রিয়াটি একাধিকবার করা হয়ে থাকে এই সিস্টেমে। এরপরে লক্ষ্য করো মাল্টি টেম্পারেচার সিস্টেম। এই সিস্টেমে একাধিক ইভাপোরেটর ব্যবহৃত হয়। একের অধিক চেম্বারে মালামাল সংরক্ষণের জন্য একাধিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। তখন একাধিক ইভাপোরেটর ব্যবহার করে ভিন্ন ভিন্ন তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। এর পরবর্তীতে আছে বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতি, যেখানে দুইটি পদ্ধতি থাকবে। এর মধ্যে অ্যামোনিয়া ও পানি ব্যবহৃত পদ্ধতি এবং পানি ও লিথিয়াম ব্রোমাইড ব্যবহৃত পদ্ধতি। দুইটি পদ্ধতিতেই একটি করে হিমায়ক ও একটি করে শোষণকারী পদার্থ থাকে। প্রথম পদ্ধতিতে অ্যামোনিয়া ও পানি ব্যবহৃত পদ্ধতিতে অ্যামোনিয়া হিমায়ক হিসেবে ব্যবহৃত হয় এবং পানি শোষণকারী পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। পানি এবং লিথিয়াম ব্রোমাইড ব্যবহৃত পদ্ধতিতে পানি হিমায়ক হিসেবে ব্যবহৃত হয় এবং লিথিয়াম ব্রোমাইড শোষণকারী পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও এক্সপান্ডেবল রেফ্রিজারেশন পদ্ধতিও রেফ্রিজারেশন প্লান্টে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে লক্ষ্য করো হিমায়ক। শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের হিমায়কের গ্রুপ এখানে দেখানো হয়েছে। প্রথমে আছে R12। এটি একটি সিএফসি হিমায়ক, যা ক্লোরিন, ফ্লোরিন ও কার্বন এর সমন্বয়ে তৈরি। এই হিমায়ক ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল এবং গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালের মান বেশি, যার ফলে এই হিমায়ক বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষতি করে। গবেষণায় এটা পাওয়ার পর থেকে এই হিমায়কের উৎপাদন বন্ধ করা হয়েছে এবং এর বিকল্প হিমায়ক তৈরি করে তা ব্যবহার শুরু হয়েছে। এর বিকল্প হিমায়কটি হাইড্রোকার্বন হিমায়ক R600A। এর পরবর্তীতে যে তিনটি হিমায়ক আছে R22, R134A, R32। প্রথমটি HCFC, যা হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন এবং কার্বনের সমন্বয়ে গঠিত। দ্বিতীয় দুইটি HFC, হাইড্রোজেন, ফ্লোরিন এবং কার্বনের সমন্বয়ে গঠিত। তিনটি হিমায়কেরই ওজোন ডিপ্লেশন পটেনশিয়ালের মান কম হলেও গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালের মান বেশি, যার ফলে এই হিমায়কগুলির ব্যবহারও পর্যায়ক্রমে কমে আসছে। উৎপাদন বন্ধ আছে, কিন্তু যেগুলি উৎপাদিত হয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যবহৃত হচ্ছে, কিন্তু ম্যাক্সিমামই এর বিকল্প হিমায়ক ব্যবহার করছে, তা হলো হাইড্রোকার্বন প্লেন গ্যাস। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং প্লান্টে অ্যামোনিয়া হিমায়ক ব্যাপক ব্যবহৃত হয়। এটি একটি ইনঅর্গানিক বা অজৈব যৌগ হিমায়ক। শিক্ষার্থীরা, রেফ্রিজারেশন প্লান্ট অপারেশনের অন্তর্ভুক্ত আরো অংশ হলো রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন অংশ। এখানে যে অংশগুলোর কথা বলা হয়েছে এই সবই মাঝারি এবং বড় ধরনের প্লান্টে ব্যবহারের জন্য বলা হয়েছে। প্রথমে আমরা লক্ষ্য করি কম্প্রেসর।
যে সেমি সিল টাইপ এবং ওপেন টাইপ কম্প্রেসর ব্যবহৃত হয়ে থাকবে, রেসিপ্রোকেটিং, স্ক্রু টাইপ এবং সেন্ট্রিফিউগাল টাইপ। তবে কোথাও কোথাও বড় সাইজের সিল টাইপ কম্প্রেসরও ব্যবহৃত হয়ে থাকে। কন্ডেন্সার, এয়ার কুল কন্ডেন্সার, ওয়াটার কুল কন্ডেন্সার, ইভাপোরেটিভ কন্ডেন্সার এবং অ্যাটমসফেরিক কন্ডেন্সার ব্যবহৃত হয়। এক্সপানশন ডিভাইস বা হিমায়ক নিয়ন্ত্রকের ক্ষেত্রে হ্যান্ড এক্সপানশন বাল্ব, লো সাইড ফ্লোট বাল্ব এবং হাই সাইড ফ্লোট বাল্ব ব্যবহৃত হয়। তবে মাঝারি কিছু কমার্শিয়াল ইউনিটে থার্মোস্ট্যাটিক এক্সপানশন বাল্ব ও অটোমেটিক এক্সপানশন বাল্বও ব্যবহৃত হয়। ইভাপোরেটর হিসেবে সেল অ্যান্ড টিউব টাইপ এবং ফোর্স সার্কুলেশন টাইপ ইভাপোরেটর ব্যবহৃত হয়। আনুষঙ্গিক যন্ত্রাংশ হিসাবে অনেক যন্ত্রাংশ ব্যবহৃত হয়, এখানে কিছু নাম দেওয়া হয়েছে। তোমরা লক্ষ্য করো, প্রেসার কাটআউট, সার্ভিস বাল্ব, অয়েল সেপারেটর, রিসিভার, ফিল্টার ড্রায়ার, সলিনয়েড বাল্ব, হিট এক্সচেঞ্জার, অ্যাকুমুলেটর। এছাড়াও প্লান্টের রক্ষণাবেক্ষণ যা শিডিউল অনুযায়ী করা হয়ে থাকে এবং প্রয়োজনীয় সার্ভিসিং করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, এখানে আনুষঙ্গিক যন্ত্রাংশ সহ একটি হিমায়ন সাইকেল দেখানো হয়েছে, যেখানে আনুষঙ্গিক যন্ত্রাংশগুলির কাজ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। প্রথমে যদি আমরা দেখি সাকশন লাইনে, এটাকে বলা হয়েছে শাট অফ বাল্ব। মূলত এটি একটি সার্ভিস বাল্ব, যা সাকশন লাইনে থাকার ফলে এর নাম হলো সাকশন সার্ভিস বাল্ব। ডিসচার্জ লাইনে একটি থাকে, যেটা হলো ডিসচার্জ সার্ভিস বাল্ব। এছাড়াও এই সাকশন লাইন এবং ডিসচার্জ লাইনে দুইটি প্রেসার কাটআউটও ব্যবহার করা হয়ে থাকে। সার্ভিস বাল্বের মাধ্যমে সার্ভিসিং করা হয়ে থাকে, যার মধ্যে সিস্টেমের মধ্যে প্রেসার দেওয়া, লিক টেস্ট করা, ভ্যাকুয়াম করা, হিমায়ক চার্জ করা এবং পাম্প ডাউনে সহায়তা করা। প্রেসার কাটআউট একটি হাই সাইডে থাকে, যেটা ডিসচার্জ লাইনে, একটি লো সাইডে থাকে, যেটা সাকশন লাইনে। রেফ্রিজারেশনের এই দুইটি সাইডের প্রেসারের তারতম্যের জন্য যদি কম্প্রেসরে কোনো সমস্যার সৃষ্টি না হয়, যাতে সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য এই প্রেসার কাটআউট প্রেসারের তারতম্যের ফলে কম্প্রেসর মোটরের বৈদ্যুতিক সংযোগকে বিচ্ছিন্ন করে দেবে। এরপরে আছে অয়েল সেপারেটর, যা আমরা আগের চিত্রেই বলেছিলাম যে কম্প্রেসরের ডিসচার্জ লাইন থেকে যখন হিমায়ক হাই প্রেসারে আসে, তখন এর ভিতরে থাকা কিছু তেল বা কম্প্রেসর অয়েল এর সাথে চলে আসে। তেলটা ভারী থাকার কারণে নিচে থাকে, একটি লাইন দিয়ে সেটা পুনরায় আবার কম্প্রেসরের মধ্যে ফেরত আসে, আর হিমায়কটা বাষ্প আকারে কনডেন্সারে চলে যায়। কম্প্রেসরে এখানে একটি গ্লাস দেওয়া আছে, যে গ্লাস দিয়ে কম্প্রেসরের মধ্যে অয়েলটা কি অবস্থায় আছে এবং কি পরিমাণ আছে তা দেখা যায়। হিমায়ক কনডেন্সার হয়ে লিকুইড লাইনে থাকা রিসিভারের মধ্যে জমা হবে। রিসিভারের আউটলেটে একটি বাল্ব থাকে, যাকে বলা হয় রিসিভার কিং বাল্ব। কখনো সিস্টেমের মধ্যে লিকুইড হিমায়ক চার্জ করার প্রয়োজন হলে এই রিসিভার কিং বাল্ব ব্যবহার করা হয়। লিকুইড লাইনে থাকা ফিল্টার ড্রায়ার হিমায়কের ময়লা অপদ্রব্য পরিষ্কার করে ফিল্টার অংশ এবং জলীয় কণা শোষণ করে ড্রায়ার অংশ। সলিনয়েড বাল্ব, সলিনয়েড বাল্ব লিকুইড লাইনের হিমায়কের প্রবাহ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। এর দুইটি অংশ থাকে, একটি বাল্ব অংশ, একটি ইলেকট্রিক্যাল অংশ। ইলেকট্রিক্যাল অংশের মাধ্যমে বাল্ব অংশটি খুলে এবং বন্ধ হয়। এরপরে আছে লিকুইড ইন্ডিকেটর। আমরা এটাকে ময়েশ্চার ইন্ডিকেটরও বলি, যে হিমায়কের ভিতরে কোনো ময়েশ্চার যদি থাকে তাহলে এটাতে দেখা যায়। এক্সপানশন ডিভাইস, এখানে যে এক্সপানশন ডিভাইস ব্যবহৃত হয়েছে এটা থার্মোস্ট্যাটিক এক্সপানশন বাল্ব। ইভাপোরেটর হয়ে এটা সাকশন লাইনে ইভাপোরেটর প্রেসার রেগুলেটর। ইভাপোরেটরের ভিতরে লোডের তারতম্যের কারণে যদি প্রেসার কম বেশি হয়, যা কম্প্রেসরের জন্য ক্ষতিকারক হতে পারে, সেই প্রেসারকে রেগুলেট করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সাকশন লাইনে থাকা অ্যাকুমুলেটর, ইভাপোরেটরে লোড কম বেশি হওয়ার কারণে যদি হিমায়ক কোনো কারণে সম্পূর্ণ বাষ্প অবস্থায় সাকশন লাইনে আসতে না পারে, তখন যতটুকুই লিকুইড হিমায়ক থাকবে সেই হিমায়কটা এই অ্যাকুমুলেটরে জমা হবে এবং পরবর্তীতে এটাকে বাষ্প করতে সহায়তা করবে। লিকুইড লাইনে থাকা ফিল্টার টায়ারের মতো সাকশন লাইনেও একটি ফিল্টার টায়ার আছে, যার কাজ এই অনুরূপ। লিকুইড লাইনে থাকায়
ফিল্টার ড্রায়ারের অনুরূপ। শিক্ষার্থীরা, রেফ্রিজারেশন প্লান্ট অপারেশনের ক্ষেত্রে মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ একটি জরুরি বিষয়। এটা শিডিউল অনুযায়ী করা হয়ে থাকে, যেটা দৈনন্দিন হতে পারে, সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক হতে পারে। একটি হিমায়ন প্লান্টে নির্দিষ্ট সময় পর পর রক্ষণাবেক্ষণ করা হয়। এতে প্লান্টের বিভিন্ন যন্ত্রাংশের কার্যদক্ষতা বৃদ্ধি পায়। ইউনিট প্রতিনিয়ত চলতে থাকলে কিছু কিছু যন্ত্রাংশ ক্ষয়প্রাপ্ত হয় এবং এর কার্যক্ষমতা কমতে থাকে। হিমায়ন প্লান্টে সকল যন্ত্রাংশ যাতে সম্পূর্ণ দক্ষতার সাথে দীর্ঘমেয়াদীভাবে কাজ করতে পারে, সেজন্য যে সকল কার্যক্রম পরিচালিত হয় তাকে আমরা রক্ষণাবেক্ষণ বলি। এই কার্যক্রমের মধ্যে কম্প্রেসরের বেয়ারিং পরিবর্তন, কম্প্রেসরের বেল্ট পুলি পরিবর্তন, মোটরের বেয়ারিং এর লুব্রিকেশন করা, কম্প্রেসরের অয়েল পরিবর্তন করা, কন্ডেন্সারের ফিন্স বা টিউব পরীক্ষা করা, বয়লারের হিটার কয়েল পরীক্ষা করা, এয়ার ফিল্টার বা ওয়াটার ফিল্টার পরীক্ষা করা, এই কাজগুলো এই রক্ষণাবেক্ষণের মধ্যে পড়বে, যা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এই কম্প্রেসরে কাজ করছে, অয়েল পরিবর্তনের কাজ করছে, এখানে এখানে কন্ডেন্সার এবং ইভাপোরেটরের ফিন্সগুলি পরীক্ষা করছে, এখানে একটি পাম্প ওভারহোলিং করছে। শিক্ষার্থীরা, এখানে তোমরা সার্ভিসিং এর কিছু প্রক্রিয়া দেখছো। হিমায়ন প্লান্টে বিভিন্ন অংশ উপাংশ, যেমন সকল ইলেকট্রিক্যাল অংশ, কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর, এক্সপানশন ডিভাইস, কুলিং টাওয়ার, পাম্প, সকল ধরনের ফিল্টার, এই সবকিছু পরিষ্কার করা, পরীক্ষা করা এবং পুনঃসংযোগ করে প্লান্টে কাজের উপযোগী করাই হলো সার্ভিসিং। এর ফলে প্লান্টের কার্যদক্ষতা অনেকাংশেই বৃদ্ধি পায়। এখানে প্রথম চিত্রে তোমরা লক্ষ্য করে দেখো যে একটি প্লান্টের, এখানে কম্প্রেসর আছে, একটি প্লান্টের বৈদ্যুতিক অংশগুলোকে তারা পরীক্ষা করছে। এরপরে একটি কম্প্রেসরে এখানে দেখছো ওপেন টাইপ কম্প্রেসর, এখানে গ্যাস চার্জের প্রক্রিয়া চলছে। এখানে একটি কন্ডেন্সার পরিষ্কার করছে। এই এয়ার ফিল্টার, ডাক্ট লাইনের এয়ার ফিল্টার পরিষ্কার করছে। রেফ্রিজারেশন প্লান্টে তাপমাত্রার পাঠ রেকর্ডের প্রয়োজনীয়তা। শিক্ষার্থীরা, রেফ্রিজারেশন প্লান্টে দুই ধরনের তাপমাত্রার পাঠ নেওয়া হয়ে থাকে। একটি সিস্টেমের হিমায়কের তাপমাত্রা, অন্যটি নিয়ন্ত্রিত চেম্বারের তাপমাত্রা। হিমায়ন সাইকেলে হিমায়ক বিভিন্ন পজিশনে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে। প্লান্ট সুষ্ঠুভাবে চলছে কিনা তা জানার জন্য বিভিন্ন পজিশনে হিমায়কের তাপমাত্রা ও চাপের মান জানা প্রয়োজন, যার ফলে এটাকে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেকর্ড করা হয়। নিয়ন্ত্রিত স্থানে তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে কিনা জানার জন্য তাপমাত্রা রেকর্ড করা জরুরি। নিয়ন্ত্রিত স্থানে সংরক্ষিত থাকা বিভিন্ন দ্রব্য সামগ্রী আলাদাভাবে নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ন্ত্রণ করতে হয়, তাই তাপমাত্রা রেকর্ড রাখা জরুরি। শিক্ষার্থীরা, প্রথম চিত্রে বা সাইকেলের যে চিত্রটা আছে সেই চিত্রে তোমরা লক্ষ্য করো, একটি রেফ্রিজারেশন সাইকেল দেখানো হয়েছে। এখানে 4টি পয়েন্টে তাপমাত্রা গ্রহণ করা হচ্ছে, যে T1 সাকশন লাইনে, T2 ডিসচার্জ লাইন, T3 লিকুইড লাইন এবং T4 এক্সপানশন ডিভাইস ও ইভাপোরেটরের মধ্যবর্তী অংশে। চিত্রে আরেকটি অংশ দেখানো হয়েছে। এখানে একটি কোল্ড রুম বা স্টোরেজ রুম দেখানো হয়েছে, যেখানে নিয়ন্ত্রিত স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়। এইখানে একটি স্থান, এখানে একটি স্থান। এখানে সেলফে বিভিন্ন ধরনের মালামাল রাখা হয় যা মোটামুটি একই তাপমাত্রায় থাকে, আর এইখানে সাধারণত ফ্রোজেন ফুড তাপমাত্রাগুলি, দ্রব্য সামগ্রীগুলি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। ভিন্ন ভিন্ন দ্রব্যের জন্য আলাদা তাপমাত্রা
সংরক্ষণ করা হয়ে থাকে, যা স্টোরের বাইরে এই যে থার্মোমিটার আছে সেই থার্মোমিটারে দেখা যায় এবং নির্দিষ্ট সময় পর পর তা রেকর্ড করা হয়, যাতে তাপমাত্রা কমে গেলে বা বেড়ে গেলে ভিতরের দ্রব্য সামগ্রীর গুণগত মান নষ্ট না হয়ে যায়। রেফ্রিজারেশন সাইকেল এ থার্মোমিটারের অবস্থান চিত্রের সাহায্যে দেখানো। শিক্ষার্থীরা চিত্রে চিহ্নিত স্থানগুলো, এখানে 6টি চিহ্নিত স্থান আছে, 1, 2, 3, 4, 5 এবং 6। এই 6টি স্থানে হিমায়কের তাপীয় অবস্থা জানার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়েছে। চাপের উপর হিমায়কের অবস্থা, যেমন বাষ্পীয় অবস্থা, তরল অবস্থা এবং সম্পৃক্ত অবস্থা, এই অবস্থার নির্ভর করে। তাপমাত্রার পরিমাণ দেখে বোঝা যায় হিমায়ক কি অবস্থায় আছে। কম্প্রেসরের আগে এবং পরে হিমায়কের অবস্থা কি পরিবর্তন হয় তা থার্মোমিটারের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়ে থাকে। সিস্টেমের মধ্যে সাধারণত 2 ধরনের থার্মোমিটার ব্যবহার করা হয়, অ্যানালগ এবং ডিজিটাল। এটা ডিজিটাল টাইপ থার্মোমিটার, যা এই সেন্সরটা নিয়ন্ত্রিত স্থানের ভিতরে থাকে, এটা বাইরে থাকে। আর এটা হলো অ্যানালগ টাইপ। এটা হলো অ্যানালগ টাইপের গেজ টাইপ, এটা হলো প্রেসার টাইপ, স্কেল টাইপ। কম্প্রেসর সাকশন লাইনের কাছে অবস্থানের প্রভাব। হিমায়ন সিস্টেমে ইভাপোরেটর ও কম্প্রেসরকে সংযোগ করে সাকশন লাইন। এই সাকশন লাইন যদি ছোট হয়, অর্থাৎ কম্প্রেসর যদি সাকশন লাইনের খুব কাছে থাকে, তাহলে চিত্রে থাকা এই T1 পজিশন এবং T2 পজিশন এর তাপমাত্রার মান কাছাকাছি থাকবে কিংবা সমান হবে। হিমায়ক নিয়ন্ত্রক বা এক্সপানশন ডিভাইস থেকে আগত নিম্নচাপের যে তরল হিমায়ক ইভাপোরেটরে আসে, এখানে একটি থার্মোমিটারে এর মান পাওয়া যাবে এবং ইভাপোরেটরে হিমায়ক বাষ্পীভবনের মাধ্যমে বাষ্পে পরিণত হয়। সাকশন লাইনে এখানে একটি সম্পৃক্ত তাপমাত্রা পাওয়া যাবে, তবে প্লান্ট অনুযায়ী এটা কম বেশি হতে পারে। কম্প্রেসর ডিসচার্জ লাইনে অবস্থানের প্রভাব। হিমায়ন সাইকেলে কম্প্রেসর ও কন্ডেন্সার এর মাঝে ডিসচার্জ লাইন থাকে। এ যদি খুব ছোট হয়, তাহলে কম্প্রেসর থেকে বের হওয়া যে সুপার হিটেড ভ্যাপার কন্ডেন্সারে পৌঁছায় তা খুব দ্রুত পৌঁছাবে এবং কন্ডেন্সারের ঘনীভবন প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করবে। চিত্রে 1 নম্বর পজিশনে দেখানো থার্মোমিটারে সম্পৃক্ত হিমায়কের সম্পৃক্ত তাপমাত্রার মান পাওয়া যাবে এবং 2 নম্বর পজিশনে সুপার হিটেড ভ্যাপার এর তাপমাত্রার মান পাওয়া যাবে। রেফ্রিজারেশন প্লান্টে সাকশন ও ডিসচার্জ প্রেসার গেজের গুরুত্ব। শিক্ষার্থীরা চিত্রে লক্ষ্য করো, ইউনিটের সাকশন লাইন ও ডিসচার্জ লাইনে 2টি প্রেসার গেজ দেওয়া আছে। সাকশন লাইনে কম্পাউন্ড প্রেসার গেজ, ডিসচার্জ লাইনে হাই প্রেসার গেজ দেওয়া আছে। রেফ্রিজারেশন প্লান্ট সাইকেলের মধ্যে হাই ও লো সাইডে হিমায়কের চাপ দেখার জন্য প্রেসার গেজ ব্যবহার করা হয়। হাই সাইডে যে প্রেসার গেজটা থাকে তার ভিতরে যে মান দেওয়া থাকে তা 0 থেকে 450 বা 500 PSI পর্যন্ত থাকে এবং সাকশন লাইনে যেটা থাকে সেটা কম্পাউন্ড গেজ। সেই কম্পাউন্ড গেজে -30 ইঞ্চ অফ মার্কারি থেকে 0 পর্যন্ত এবং 0 থেকে 250 বা 300 PSI পর্যন্ত মান দেওয়া থাকে। কম্পাউন্ড গেজে 2টি মান দেওয়া থাকে কারণ এটা দিয়ে পজিটিভ প্রেসার এবং নেগেটিভ প্রেসার, যা ভ্যাকুয়াম করার কাজে ব্যবহৃত হয়, 2টাই থাকে। 2টা প্রেসার গেজেই আমরা PSI এককে মান বললাম। এছাড়াও এখানে প্যাসকেল এককে, বার এককে কিংবা কেজি পার সেন্টিমিটার এককেও মান দেওয়া থাকবে। যে কাজগুলো করার জন্য প্রেসার গেজ সাধারণত ব্যবহার করা হয় বা যে ব্যবহার করার এর গুরুত্ব বেশি, সাইকেলে 2টি সাইড থাকে, 2টি সাইডে চাপের সমন্বয় করা, ফ্লাশ করা, লিক টেস্ট করা, ভ্যাকুয়াম করা এবং গ্যাস চার্জ করা,
রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং করা এবং টোটাল ইউনিটের নিরাপত্তা প্রদান করা। হিমায়ক ও পদার্থের মধ্যে তাপমাত্রার পার্থক্য। শিক্ষার্থীরা, হিমায়ন প্লান্টের হিমায়ন সাইকেলে ব্যবহৃত ফ্লুইড যা ক্যাবিনেটের ভিতরে তাপ শোষণ করে এবং বাইরে সেই তাপ বর্জন করে তাকে ফ্লুইড বা রেফ্রিজারেন্ট বলে। হিমায়ক বাষ্প অবস্থায় যদি এর চাপ বৃদ্ধি পায় তবে তা তরলে পরিণত হবে, এই সময় হিমায়ক তাপ ছেড়ে দিবে, এবং হিমায়ক তরল অবস্থায় যদি এর চাপ কমে যায় তবে তা বাষ্পে পরিণত হবে, এই সময় এ আশেপাশ থেকে প্রচুর পরিমাণ তাপ গ্রহণ করবে। হিমায়ক ও পদার্থের তাপীয় গুণাবলী এক হয় না। হিমায়কের বাষ্পীভবন, ঘনীভবন এবং ফ্রিজিং তাপমাত্রা নির্দিষ্ট থাকে না। ভিন্ন ভিন্ন হিমায়কের তাপমাত্রা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হয়ে থাকে, তাই প্লান্টের চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন হিমায়ক ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে পদার্থের ফ্রিজিং ও বয়লিং টেম্পারেচার নির্দিষ্ট থাকে না বলে এটি হিমায়ক হিসাবে আদর্শ নয়। একটি আদর্শ হিমায়ক পরিবেশ বান্ধব হবে, ক্ষয়কারক হবে না, অবিস্ফোরক হবে, অবিষাক্ত হবে, এর স্ফুটনাঙ্কের মান কম হবে, সুপ্ত তাপের মান বেশি হবে ইত্যাদি, যা সাধারণত পদার্থের মধ্যে থাকবে না। এখানে এই অধ্যায় সম্পর্কে কিছু সম্ভাব্য প্রশ্ন দেওয়া হয়েছে এবং বাড়ির কাজ দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এই সাবজেক্টের খাতায় লিখবে। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে তা জমা দিবে। শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো online.tvet.com। তোমরা সকলেই ঘরে অবস্থান করো, অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করো, মাস্ক পরিধান করবে, কিছু সময় পর পর 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোবে। শিক্ষার্থীরা, এই বিষয়ের পরবর্তী ক্লাস আগামী রবিবার। দোয়া করি সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।